So we can start, my dear. Good evening. First of all, I'd like to thanks to the department. ওনারা আমাকে ইনভাইট করছে আপনাদের ফাইনাল ডিফেন্সের যে প্রিপারেশনটা এটা নিয়ে একটা টক দেওয়ার জন্য। আমি আমার পরিচয় দিয়ে আপনাকে আগে আপনাদের সাথে পরিচিত হই। আমি ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। এটা আমার আপনাদের সাথে ফার্স্ট সেমিস্টার চলতেছে। ফার্স্ট সেমিস্টার মিনস একে around 2.5 months. I'm with Devon University. আমার মনে হয় একটু এনাফ, এর চেয়ে বেশি বলার দরকার নাই। আমরা এখানে মেইনলি আপনাদের ফাইনাল ডিফেন্স প্রিপারেশন নিয়ে এখানে কথাবার্তা বলবো। তার মানে আমি ধরে নিয়েছি যে আপনারা সবাই কি ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ওকে, সবাই ফাইনাল ইয়ার স্টুডেন্ট, মানে মোস্ট সিনিয়র স্টুডেন্ট। ওকে, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এবং আমাদের এই টকে আমরা মেইনলি 3টে জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে কিভাবে আপনারা ফাইনাল থিসিস বা প্রজেক্ট প্রপোজালটা সাবমিট করবেন, তারপর আপনাদের ফাইনাল ডিফেন্সের পিপিটিতে কি থাকতে হবে, আর থিসিসের টেমপ্লেট কেমন হবে, থিসিসে সাবমিট করবেন ওটা ডকুমেন্ট বা টেমপ্লেটটা কেমন হবে, এবং থিসিস গাইডলাইন হ্যান্ডবুক। অ্যাকচুয়ালি এটাকে অনেকে থিসিস গাইডলাইন বলে, অনেক জায়গাতে এটাকে হ্যান্ডবুক বলে। হ্যান্ডবুকটা হচ্ছে যে টোটাল থিসিস কিভাবে করতে হবে, এগুলো সবগুলা কি কি রিকোয়ারমেন্টস, এগুলো সবগুলো একটা বই আকারে থাকে, যেটাকে আমরা হ্যান্ডবুক বলি। আমাদের ডিপার্টমেন্টে একটু হ্যান্ডবুক আছে, আমরা ওইটা আপনাদেরকে হ্যান্ড ওভার করবো। তো ওই হ্যান্ডবুকটা নিয়ে আমি কথাবার্তা বলবো আপনার সাথে। ওকে, সো মেনলি সত্যি বলতে 3টা ডকুমেন্ট আছে, 3টা ডকুমেন্ট আমরা ইন ডিটেলস কথা বলবো। আর হ্যান্ডবুকটা হয়তো আমি আপনাদেরকে হ্যান্ডবুকটা করতে কালেক্ট করবো একটা ডিপার্টমেন্ট থেকে, অথবা আপনাদের চাইলে আপনার সুপারভাইজার থেকে আপনাকে হ্যান্ডবুকটা কালেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, আমি একটা পিপিটি শেয়ার করছি, এটা কি দেখা যাচ্ছে? একটা পিপিটি না, এটা একটা পিডিএফ ফাইল শেয়ার করছি, এটা কি দেখতেছেন স্যার? জি স্যার, আইডিয়া দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আমি এতক্ষণ পিপিটি পাওয়ার পয়েন্টে ছিলাম, এখন আমি একটা পিডিএফ ফাইলে চলে আসছি, এটাকে দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। আপনারা কি কেউ একটু একটু রেসপন্স করবেন স্যার? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ আমি দেখতে স্যার, পাচ্ছি, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। এনি অফ ইউ প্লিজ। আমি দেখি স্যার, নামটা ডাকতে হবে ওকে। আমি ইমরুলকে হয়তো দায়িত্ব দিয়েছিলাম আমাদের রেকর্ড করার জন্য। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। দেখা যাচ্ছে আমাদের থিসিস বা প্রজেক্ট বা ইন্টার্নশিপ যেটাই করেন না কেন, আমাদের তো আসলে একটা রিকোয়ারমেন্ট করতে হবে। তারপর কারণ অ্যাকচুয়ালি থিসিস বা প্রজেক্ট বা ইন্টার্নশিপ বলেন, এটা হচ্ছে আপনার ডিগ্রির ফুলফিলের একটা রিকোয়ারমেন্টস। তার মানে আপনি যখন থিসিস প্রজেক্ট বা ইন্টার্নশিপ এটা কমপ্লিট করবেন, তখন আপনি কি ডিগ্রিটা আপনি পাবেন। ওকে, তার মানে এটা যদি যে কোনো একটা যদি আপনি কমপ্লিট না করেন, তাহলে আপনার ডিগ্রিটা কি হবে না, ফুলফিল হবে না। তার মানে এটা ম্যান্ডেটরি সবার জন্য। হ্যাঁ, আর থিসিস বা প্রজেক্ট যদি আপনি করতে চান, আপনাকে 130 থেকে 133 করতে হবে, কমপ্লিট করতে হবে। আমি আপনার তখন আপনি থিসিস বা প্রজেক্ট করার জন্য আপনি এলিজিবল হবেন যখন আপনি 130 বা 133 ক্রেডিট কমপ্লিট। ওকে, তার মানে ইউ মাস্ট কমপ্লিট 130 টু 133। আমরা ধরে নিতে পারি 130 ক্রেডিট কমপ্লিট করলে আপনি কি হবেন, থিসিসের জন্য কি আপনি এলিজিবল। এখানে 3টে ক্যাটাগরি আছে মাই ডিয়ার, ইদার থিসিস অথবা প্রজেক্ট অথবা ইন্টার্নশিপ। থিসিস করতে হলে আপনার এখানে ল্যাপটপে দিয়ে দিচ্ছি। 3 সিজিপি লাগবে। আপনার সিজিপি যদি 3 থাকে, তাহলে আপনি থিসিস জন্য অ্যাপ্লাই করতে পারেন। তখন প্রজেক্ট কমিটি হয়তো কি ডিসাইড করবে, ওকে যদি 3 নাও থাকে, 3 কমে যদি থাকে, তাহলে হয়তো কি আপনার প্রজেক্ট কমিটি ডিসাইড করবে। ওকে, ওরা এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন, ওরা যদি আপনাকে অ্যাপ্রুভ করে, বাট 3 থাকলে আপনি এলিজিবল। ওকে,
আর প্রজেক্ট আপনি যদি থিসিস না করেন চাইলে আপনি প্রজেক্ট করতে পারেন। কোন স্টুডেন্ট যদি চায় যে সে প্রজেক্ট করবে তাহলে সে প্রজেক্ট করতে পারে। কিন্তু প্রজেক্টের জন্য এখন আমরা সাধারণত ওইসব প্রজেক্টকে আমরা অ্যালাউ করি যেগুলা এসডিএলসি, ওকে আপনারা তো হয়তো জানেন এসডিএলসি সাথে আপনার ফিমিলিয়ার, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। হ্যাঁ, এটার সাথে আপনার হয়তো ফিমিলিয়ার, এখানে সংক্ষেপে লিখছি আমরা। যেসব প্রজেক্ট এসডিএলসি ফলো করবে সাধারণত ওইসব প্রজেক্টকে আমরা কি করি, আমরা এনকারেজ করি। ওকে, আর যারা ওল্ড ওল্ড আপনারা তো জানেন, আবার কিছু প্রজেক্ট আমরা করতে পারি ওকে ওল্ড ওল্ড ম্যানেজমেন্ট প্রসেস দিয়ে। ওকে, কিন্তু আমরা ওগুলাকে ডিসএনকারেজ করি। আমরা আমরা সাধারণত যেগুলা এসডিএলসি ফলো করবে ওগুলোকে কি করি, আমরা আমরা ওগুলাকে শুধু অ্যালাউ করি। এইটা হচ্ছে যে আপনার থিসিস বা প্রজেক্টের ক্রাইটেরিয়া। আপনি চাইলে এই থিসিস বা প্রজেক্টটা কোনো আপনার কোনো প্রতিষ্ঠানে করতে পারেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে। ওকে, কিন্তু কোন ইন্ডাস্ট্রিতে গেলে আপনার ডাজন্ট ম্যাটার, বাট মিনিমাম তো যে সিজিপি যে ক্রাইটেরিয়া এটা তো আপনার ফুলফিল করতে হবে, 3 ফুলফিল করতে হবে আপনার যদি কোনো ইন্ডাস্ট্রির কোলাবোরেশনের সাথে কাজ করতে চান। এবং আপনার ওই ইন্ডাস্ট্রিতে প্রজেক্টের টাইম মিনিমাম 4 মান্থস হতে হবে। ওকে, 4 মাসের কম হলে সাধারণত আমরা কি ওই প্রজেক্ট গুলোকে আমরা কি করি না, অ্যালাউ করি না। এবং আপনার অবশ্যই একটা কি করতে হবে, থিসিস কমিটিকে একটা কি দিতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। ওকে, আপনি যে জায়গাতে, আপনি যে প্রতিষ্ঠানে বা যে ইন্ডাস্ট্রিতে আপনি কি আপনার প্রজেক্টটা করতেছেন ওইখান থেকে একটা আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারকে কালেক্ট করে আপনি আমাদের যে কমিটি আছে, ওকে যারা এটা তো আপনারা জানেন, ওকে থিসিসের জন্য একটা কমিটি আছে ডিপার্টমেন্টে, ওনারা জাস্ট কি থিসিসটাই কি করে আপনার ম্যানেজমেন্ট করে, এটা ওনাদের কাছে আপনার কি সাবমিট করতে হবে। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না দিলে আপনাদের কি আপনাদের হয়তো অ্যালাউ করা হবে না প্রজেক্ট করার জন্য। সিমিলারলি আপনার চাইলে যে প্রজেক্টের কথা বলতে, সিমিলারলি আপনার কি থিসিসটা সেম। আপনারা তো জানেন প্রজেক্ট আর থিসিস দুটো ডিফারেন্ট। প্রজেক্টে হয়তো আপনি রিয়েল ওয়ার্ল্ড কোনো কিছু একটা ডেভেলপ করবেন, থিসিস আলটিমেটলি ডিফিকাল্ট, কারণ এখানে আপনার কন্ট্রিবিউশন করতে হয়, নতুনত্ব দেখাইতে হয়। যেমন প্রজেক্টে আমরা হয়তো ফাইনাল আউটপুট বা ফাইনাল একটা প্রোডাক্ট পাই, কিন্তু থিসিস হয়তো প্রোডাক্ট আসে না। থিসিস হয়তো আমরা আমরা রিসার্চ বা ফাইন্ডিং, ওকে রিসার্চ ফাইন্ডিং বা রিসার্চ আউটপুট পাই। হ্যাঁ, আমি আমি আশা করি যে আপনার হয়তো কি আপনার থিসিস এবং প্রজেক্ট এই দুটোর মধ্যে ডিফারেন্স আপনার জানেন। না জানলে আমরা হয়তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের যখন টকটা শেষ হবে তখন সেগুলো আপনার নোট করে রাখতে পারেন। হ্যাঁ, এবং অবশ্যই আপনি থিসিস করেন আর প্রজেক্ট করেন, যাই করেন না কেন আপনার এটা কি দিতে হবে, ইন্ডিভিজুয়াল টাস্ক দিতে হবে। আমাদের এখানে আপনার কোনো গ্রুপ টাস্ক অ্যালাউ করা হয় না। এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল টাস্ক করতে হবে, মানে আপনাকে একাই থিসিস করেন প্রজেক্ট করেন আপনাকে একাই করতে হবে। হ্যাঁ, এখন কিভাবে আপনার থিসিস বা প্রজেক্টটা সাবমিট করবেন, এখানে একটা লিঙ্ক দেখতেছেন আপনারা। হ্যাঁ, SW অ্যাপ্লিকেশন ক্যাপিটাল ইউনিভার্সিটি ইডিবিডি ফাইনাল প্রজেক্ট পাবলিক রেজিস্টার। এখানে একটা লিঙ্ক দেখতেছেন, আপনার এই লিঙ্কে গিয়ে আপনাকে আগে রেজিস্টার করতে হবে। এরকম একটা পেজ আসবে, এখানে রেজিস্ট্রেশন করবেন আপনার নেম স্টুডেন্ট আইডি দিয়ে। আমার মনে হয় এগুলোর সাথে আপনার ফ্যামিলিয়ার, যেহেতু আপনারা ফাইনাল থিসিস জন্য প্রিপারেশন নিতেছেন, তার মানে আমার আই থিঙ্ক মেবি সাম অফ ইউ অলরেডি হ্যাভ ডান রেজিস্ট্রেশন। হ্যাঁ, তো আপনার যখন আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কি করতে পারেন, এটা রেজিস্ট্রেশন করতে পারেন। হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন করার পরে আপনার হয়তো আপনার এই ধরনের একটা কি এই ধরনের একটা পেজ আসবে আপনাদের রেজিস্ট্রেশন। ওকে, ডেফিনেটলি ওকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এবং এখানে আপনি দেখতেছেন যে এটা এটা ক্লিয়ার না। আপনার আমার সিস্টেম যদি মানে আমি জানি না কোথায় দেখা যাচ্ছে, এখানে আপনার প্রসেস দেখতেছেন। ওকে, এই বাটনটাতে ক্লিক করে আপনি আপনার প্রপোজাল কি করতে পারেন, সাবমিট করতে পারেন। আর আপনার যদি প্রপোজাল যদি সাবমিট করা হয়ে যায়, আপনি চাইলে এখানে এটা স্ট্যাটাস কি করতে পারেন, ওকে ভিউ করতে পারেন। চাইলে এখানে যারা কমিটিতে আছে তার সাথে মেসেজিং করতে পারেন। হ্যাঁ, মানে স্ট্যাটাস জানার জন্য। বাট আপনি যখন এখানে ইনসার্ট থিসিস বা সিচুয়েশনে যখন যাবেন তখন আপনার এই ধরনের একটা পেজে আসবে না। অ্যাকচুয়ালি এটা ইনফরমেশন পেজ, নাথিং এলস। আপনার নেম, বেজ, সেমিস্টার কোনটাতে আছেন, আপনি ইমেল, ফোন নাম্বার, কিছু
ইনফরমেশন। মেনলি আপনার এখানে চুজ করতে হবে আপনার থিসিস করবেন না প্রজেক্ট করবেন না ইন্টার্নশিপ করবেন, ওকে। আর এখানে অবশ্যই আপনার থিসিসের একটা ডিসক্রিপশন দিতে হয়, ওকে, আপনার থিসিস জন্য অ্যাপ্লাই করার জন্য, ওকে। একটা ছোট একটা ডিসক্রিপশন লিখতে হয়। আই ডোন্ট নো, ওকে, আপনার ওয়ার্ড লিমিট আছে আছে কিনা। সাধারণত এটা ছোট একটা প্যারাগ্রাফ হয়, ওকে। আমরা আশা করি যে এটা সাধারণত 300 ওয়ার্ডের বেশি চায় না, ওকে। আপনার 200-300 ওয়ার্ডের একটা সরি মাই ডিয়ার 200-300 ওয়ার্ডের একটা কি থাকে, একটা ছোট একটা ডেসক্রিপশন দিবেন, হ্যাঁ, এখানে। তারপর আপনি সাবমিট করবেন, সাবমিট করলে এটা পেন্ডিং থাকবে, ওকে। এখানে পেন্ডিং দেখবেন আমাদের যে কমিটি আছে সেই কমিটি কি করে, থিসিস কমিটি আছে, এটা অ্যাপ্রুভ করে, ওকে। অ্যাপ্রুভ করলে হয়তো আপনাকে সুপারভাইজার অ্যাসাইন করা হবে, ওকে। চাই মানে যে প্রসেস গুলো আছে এগুলোর দিকে আস্তে আস্তে আগাবে, ওকে। আপনাকে ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে, জাস্ট একটা অ্যাপ্লিকেশনের জন্য সিস্টেমটার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। যেমন ফাইনালি, ওকে, এই ধরনের একটা কি আপনার আপনার কি একটা স্ক্রিন শো হবে, যেখানে আপনি চাইলে কি স্ট্যাটাস চেক করতে পারেন, ওকে। চাইলে আপনি কমিটির সাথে মেসেজিং করতে পারেন, ওকে। যদিও আমি এই সিস্টেমটা এখনো ইউজ করিনি, হয়তো আপনার যারা ইউজার আছেন, যারা ইউজার তার বেটার এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ। সো আমাদের এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট কি স্লাইড, এটা হচ্ছে যে আপনার মেনলি এই ডকুমেন্টে আমরা আপনাকে ইন্ট্রোডিউস করছি আপনার কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি থিসিস ইন্টার্নশিপ বা প্রজেক্টের জন্য আপনি এলিজিবল হবেন। আমরা জানি, আমরা বলছিলাম আপনাকে 130 গ্রেড কমপ্লিট করতে হবে এবং আপনার সিজিপি থাকতে হবে 3, ওকে। তাহলে আপনার প্রজেক্ট, থিসিস বা ইন্টার্নশিপের জন্য এলিজিবল হবেন। এবং আমরা আপনার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি একটা প্ল্যাটফর্মের সাথে, যে প্ল্যাটফর্মে আপনি কি এটার জন্য অ্যাপ্লাই করবেন। সো এটা হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশনের ফার্স্ট কন্টেন্ট। আমরা এখন সেকেন্ড কন্টেন্টে চলে যাই, যেটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। অ্যাকচুয়ালি এই টকটা দেওয়ার জন্য মোটামুটি আজকে আমাকে ইনভাইট করা হয়েছে। আমরা আশা করি যে আপনারা এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাই ডিয়ার, আমাকে শোনা যাচ্ছে? সাম অফ ইউর রেসপন্স প্লিজ। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার একটা প্রবলেম হয়েছে স্যার, মিটিং ক্লিপ তো 100 পৌঁছে গেছে, অন্য কেউ জয়েন করতে পারতেছে না। হ্যালো, আমি তো আসলে কথা বলে যাচ্ছি, আমি জানি না ওই প্রান্তে আপনারা শুনতেছেন কিনা। লিখতে পারেন অথবা বলতে পারেন। আমাকে কেউ শুনতেছেন? জি স্যার, শুনতেছি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে স্যার। হ্যালো, হ্যালো স্যার। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার, ওকে, থ্যাংক ইউ শোনার জন্য। স্যার আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু আমরা মিটিং এ যখন 100 জন হয়ে actually গেছে আমরা already। যখন স্টুডেন্টরা যখন থিসিস করে বা ওরা যখন থিসিস লিখে বা ওরা যখন স্যার প্রেজেন্টেশন আমাদের কথা শুনতে পারতেছে না। অলওয়েজ চাই যে এটা একটা ইউনিফর্ম একটা স্ট্রাকচার হবে, হ্যাঁ। ইউনিফর্ম স্ট্রাকচার মানে হচ্ছে যে তোমরা স্যারকে একটা মেসেজ করো, স্যারকে মেসেজ করে বলো স্যার আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না, তবে প্রেজেন্টেশন বলতে বুঝাচ্ছে যে তাহলে আমরা স্যার হচ্ছে রিস্টার্ট দেবে। হ্যাঁ, এখন আপনাদের থিসিসের যে টেমপ্লেট, আপনাদের থিসিস লিখবেন, ওকে, ওটা লেখার স্টাইল সেম হইতে হবে, ওকে। অ্যাকচুয়ালি আপনি যদি আপনার থিসিসটা যদি সবার অর্গানাইজেশন মানে আমাদের ডিপার্টমেন্ট যদি একটু হার্ড হয়, যতক্ষণ পর্যন্ত আপনার থিসিসটা আমাদের ডিপার্টমেন্টের যে রিকোয়ারমেন্টস বা যে স্ট্যান্ডার্ডস ওইটা ফুলফিল না করে, তত পর্যন্ত সাধারণত সুপারভাইজার আপনার থিসিসটা কি করবে না, অ্যাপ্রুভ করবে না। তাই আপনার একবার শুরু থেকে আমরা চাই যে আপনারা কি করবেন, আপনারা আমাদের কিছু ডিফাইন্ড, আমাদের ডিপার্টমেন্টে কিছু ডিফাইন্ড রুলস মেনটেন করে আপনার কি থিসিসটা ডিজাইন করবেন এবং আপনার প্রেজেন্টেশনটা ডিজাইন করবেন, ওকে। এটা এখন আমি একটা স্ক্রিন শেয়ার করছি বা একটা পিপিটি শেয়ার করছি। এটা আমাদের ডিপার্টমেন্টে ফলো করে, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আপনারা যখন পিপিটি তৈরি করবেন তখন আপনারা চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি এরকম রাখার জন্য, হ্যাঁ, সবাই সেম রাখার জন্য। মনে করেন এটা একটা টাইটেল পেজ, এখানে একটা টাইটেল থাকবে, আপনার ডেফিনেটলি এখানে আমাদের কি ইউনিভার্সিটির লোগো থাকবে, আর প্রেজেন্টেড বাই, এখানে আপনার নাম থাকবে, ওকে। নামের সাথে আপনার আইডিটা লিখে দিবেন প্যাকেটে, আর আপনার সুপারভাইজার, ওকে, ডেফিনেটলি আপনার সুপারভাইজার নামটা থাকতে হবে, ওকে। আর লিটল বিট ক্যান বি মডিফাইড, কারণ এটা আমরা হয়তো ফাইনাল একটু কিছুটা কি করবো, এটা ইমপ্রুভ করবো, ওকে, কারণ এটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন বা ইন প্রগ্রেসে আছে, হ্যাঁ। আমরা হয়তো কিছুটা মডিফাই করবো। সো ফ্রন্ট পেজে আপনি নিজের থেকে কোনো কিছু ইমেজ বা
নিজেতেই কিছু অ্যাড করবেন না, ওকে? জাস্ট ডিপার্টমেন্ট লোগো, টাইটেল, ওকে, আপনার নেম এবং আপনার সুপারভাইজারের নেম, ওকে, এটা থাকবে। ডেফিনেটলি আমরা জানি আমাদের যে কোনো প্রেজেন্টেশনের, ওকে, আপনার ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে থাকবে আমাদের আউটলাইন বা এজেন্ডা, ওকে? আউটলাইন বা এজেন্ডা, এখানে আপনি চাইলে 1 2 3 দিতে পারেন, ওকে? শুরুতে থাকবে যে কোনো রিসার্চ আপনি যখন রিসার্চ করবেন, আপনার অ্যাকচুয়ালি আমরা কি করি, একটা প্রবলেম আইডেন্টিফাই করি। তারপর ওই প্রবলেমটা আইডেন্টিফাই করার পরে আমরা কি করি, ওই প্রবলেমটার জন্য একটা সলিউশন বের করি, ওকে? সেভারাল সলিউশন হতে পারে, ওকে, নাম্বার অফ সলিউশন হতে পারে, হয়তো আমরা একটা বেটার সলিউশন বের করি। হ্যাঁ, তো আপনি যখন রিসার্চ করতেছেন, আপনাকে জানতে হবে অ্যাকচুয়ালি আপনি কি করতেছেন। আপনার রিসার্চ প্রবলেমটা যত সুন্দর করে কি হবে, যত সুন্দর করে আপনি ডিফাইন করতে পারবেন আপনার রিসার্চ প্রবলেমটা, আপনার সলিউশনটাকে আপনি তত সুন্দর করে ডিজাইন করতে পারবেন, বা সলিউশনটাকে তত অ্যাপ্রোপ্রিয়েট হবে। তার মানে আমাদের রিসার্চের প্রথম কাজটা হচ্ছে কি, আমাদের রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করা। আর রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করার জন্য যখন রিসার্চ প্রবলেমটা আইডেন্টিফাই করা হয়ে যায়, তখন আমরা এটা একটু সাজাই, একটা স্টেটমেন্ট আকারে দাঁড় করাই, ওকে? অ্যাকচুয়ালি স্টেটমেন্ট মানে তো আপনারা জানেন, স্টেটমেন্ট হচ্ছে যে কাপল অফ লাইন্স হয়তো এটা থাকতে পারে 2 লাইন বা 3 লাইন, ওকে? একটা স্টেটমেন্ট যেভাবে লেখে, ওকে, 2 3 লাইনের, আপনারা কিন্তু একটা স্টেটমেন্ট দাঁড় করাবেন। স্টেটমেন্টের মধ্যে সাধারণত আমরা লিখি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিসার্চ গ্যাপ, ওকে? ডিরেক্টলি আপনার যখন রিসার্চ স্টেটমেন্ট লিখবেন, এখানে আপনাকে কোনো ইন্ট্রোডাকশন লিখতে হবে না, এটা টোটালি র বলতে স্যার বুঝাতে চাচ্ছি আপনি ডিরেক্ট প্রবলেমে চলে যেতে পারবেন, ইট ডাজন্ট ম্যাটার, কারণ এটা স্টেটমেন্ট, ওকে? এবং এটা সাধারণত আমরা 3 4 লাইনের বেশি করি না আমরা। হ্যাঁ, এটা ছোট একটা প্যারাগ্রাফ বলতে পারি, ওকে? 3 4 লাইনের একটা প্যারাগ্রাফ বলতে পারি ম্যাক্সিমাম। হ্যাঁ, এখানে আমাদের প্রবলেমটা সুন্দর করে ডিজাইন করা থাকে, এবং আপনি চাইলে আপনার যে সলিউশন এটার ব্যাপারে একটা লাইন লিখতে পারেন, ওকে? মানে আপনি কি ধরনের সলিউশন চাচ্ছেন, ওকে? আপনি আউটপুট বলবেন না, ওকে? কি ধরনের সলিউশন হইতে পারে বা কি ধরনের সলিউশন চাচ্ছেন, ওকে? এই ধরনের আপনি একটা একটা কি দিবেন, একটা কনক্লুশন দিবেন। একটা কনক্লুশন বলতে বুঝাচ্ছি যে স্যার কনক্লুশন সেন্টেন্স বলছি, ওকে? কনক্লুশন কি সেন্টেন্স। তার মানে আমাদের রিসার্চ স্টেটমেন্ট হবে 3 থেকে 4 লাইনের, ওকে? চেষ্টা করবেন 3 4 লাইনের ভিতরে রাখার জন্য, এর বেশি না। এবং একটা স্টেটমেন্ট আকারে লিখবেন, একটা ছোটখাটো একটা প্যারাগ্রাফের মতো করে লিখবেন। হ্যাঁ, এটা নিয়ে আমরা মোট ডিটেলস হয়তো পরে স্লাইড গুলো থেকে আমরা আলোচনা করবো, যেহেতু আমরা জাস্ট আউটলাইনের ব্যাপারে বলতেছি। তারপর আমাদের থাকতে হবে অবজেক্টিভ এবং কন্ট্রিবিউশন। এটা হইতে পারে নাম্বার অফ পয়েন্ট। এটা আমরা যখন একটা রিসার্চ করি, আমাদের রিসার্চের মিনিমাম আমাদের 2 থেকে 3টে কি করি, আমরা অবজেক্টিভ আইডেন্টিফাই করি, ওকে? এবং এই অবজেক্টিভ গুলো আইডেন্টিফাই করার পরে ওই অবজেক্টিভ গুলোকে ফুলফিল করার জন্য আমরা কন্ট্রিবিউট করি। এবং আপনার যখন থিসিস হয়, ডেফিনেটলি আপনাকে কন্ট্রিবিউট করতে হবে, ওকে? আপনাকে নিউ ফাইন্ডিংস খুঁজে বের করতে হবে আপনাকে, যেটা আপনার কন্ট্রিবিউশনের যে একেবারে অলওয়েজ নতুন কিছু আনতে হবে, ব্যাপারটা একদম না। কন্ট্রিবিউশন হইতে পারে আপনি যা ফাইন্ডিংস করছেন তাই কন্ট্রিবিউশন, ওকে? অলওয়েজ যে আপনার নতুন নতুন তথ্য বেরোবে তা না। আপনি চাইলে এক্সিস্টিং যে সিস্টেম আছে এগুলো লিমিটেশন ফাইন্ডিং করতে পারেন, ওকে? কোনো একটা এক্সিস্টিং সিস্টেম উইকনেস বের করতে পারেন। হ্যাঁ, বা এর জন্য বেটার কোনো সলিউশন খুঁজে বের করতে পারেন, বা আউটপুট খুঁজে বের করতে পারেন। ওগুলো সবগুলোকে আমরা কন্ট্রিবিউশন বলে ক্লেম করতে পারি। হ্যাঁ, তারপর আপনার যে থিসিস, এই থিসিসটার একটা স্কোপ আইডেন্টিফাই করতে হবে। একটা স্কোপ বলতে স্যার বুঝেছি একটা না, মিনিমাম ওকে 2 3টে স্কোপ থাকতে হবে, কারণ একটা রিসার্চ তো যে কোনো রিসার্চ তো সব জায়গায় চলবে না, ওকে? যে কোনো রিসার্চ একটা বাউন্ডারি থাকে, এই রিসার্চটা কোথায় কোথায় সুইটেবল, ওকে? আপনাকে ফাইন্ডিং করতে হবে আপনার রিসার্চটা ভেরিয়ার বা এটা সুইটেবিলিটি আপনাকে বের করতে হবে। এবং লিটারেচার রিভিউ আমাদের একটা পার্ট থাকবে। অ্যাকচুয়ালি মাই ডিয়ার, এটা হয়তো মিক্স করে ফেলছে, আমরা এটাকে আবার রিফাইন করবো, যে পিপিটিটা আছে এটাকে আমরা আবার রিফাইন করবো। সত্যি বলতে স্যার, আপনার যে রিসার্চ প্রবলেম বা গ্যাপ যে আপনি আইডেন্টিফাই করছেন, এটা তো আপনি লিটারেচার রিভিউ করা ছাড়া আপনি পাবেন না। কারণ আপনি লিটারেচার রিভিউ মানে আপনি কিছু স্টাডি করবেন, স্টাডি করলে তো আপনি কি পাবেন, হয়তো কোনো একটা সিস্টেম বা কোনো একটা মডেল, ওকে? এটা কি পাবেন, আপনার প্রবলেম পাবেন। হ্যাঁ, তার মানে অবশ্যই আমাদেরকে লিটারেচার রিভিউ করতে হবে। কিন্তু এই লিটারেচার রিভিউ হচ্ছে কি,
আপনার একাডেমিক লিটারেচার রিভিউ। একাডেমিক লিটারেচার রিভিউ আপনার যে প্রবলেমটা ওইটা রিলেটেড। ওকে, মানে আপনার রিসার্চ প্রবলেমটা আপনি সলিউশন করার জন্য এটা রিলেটেড যে স্টাডি গুলো করবেন ওগুলো সবগুলো আমাদের কি লিটারেচার রিভিউ হিসেবে থাকবে। এবং এই লিটারেচার রিভিউ গুলোকে আমরা কি করি, যেগুলো মোস্ট সুইটেবল এগুলো আমরা রেফারেন্স হিসেবে কি করি, অ্যাড করি। ওকে, তার মানে লিটারেচার রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে কোনো রিসার্চে আপনি যত ভালো লিটারেচার রিভিউ করবেন আপনার রিসার্চটা তত কি হবে, স্ট্রং হবে। আই নো লিটারেচার রিভিউ ইজ বোরিং, কারণ অন্যের স্টাডি অন্যের আর্টিকেল পড়া এটা কিছুটা বোরিং, কিন্তু অন্যের আর্টিকেল আপনি যত মনোযোগ দিয়ে করবেন আপনার নতুন কিছু কি তত কুইকলি খুঁজে পাবেন। হ্যাঁ, তো আমরা লিটারেচার রিভিউ অলসো ইম্পর্টেন্ট টাস্ক। এরপরে আমাদের ম্যাথোলজি একটা সেকশন থাকবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। ম্যাথোলজি মানে এখানে আপনার আপনার নিজস্ব ম্যাথোলজি লাগবে এখানে। ওকে, এটা যারা যারা প্রজেক্ট করবে তারা হয়তো কি যে কোনো এসডিএলসি অ্যাপ্লাই করে হয়তো কি তারা একটা নতুন একটা প্রোডাক্ট আইডেন্টিফাই করে, কিন্তু যারা থিসিস করবে তাদেরকে নতুন মডেল ডিজাইন করতে হবে বা নতুন ম্যাথোলজি ডিজাইন করতে হবে। এরপরে আমরা যখন একটা নতুন একটা সিস্টেম বা নতুন একটা মেথড ডেভেলপ করি, আমরা ওটাকে কি করি, আমরা ওটাকে এক্সপেরিমেন্ট করি বা একটা সিমুলেশন ডিজাইন। এটা থিসিস এবং প্রজেক্টের জন্য কিছুটা ডিফারেন্ট। ওকে, কারণ থিসিসের এক্সপেরিমেন্ট, সিমুলেশন আর আপনার 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 প্রজেক্টের সিমুলেশন ডিফারেন্ট। ওকে, এটা নিয়ে আমরা যখন ডিটেলস কথা বলবো তখন হয়তো আমরা এটা নিয়ে আলোচনা করবো। আর আপনার যে থিসিস এটা একটা কনক্লুশন আপনি কি করতে হবে, তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি কনক্লুশন আমরা কি করি, কনক্লুশনে আমরা আমাদের ফিউচার ওয়ার্ক রাখি, আর বর্তমানে যে কাজটা সেটার লিমিটেশন ফাইন্ডিং করবো আমরা। হ্যাঁ, আমাদের কনক্লুশনের মধ্যে সাধারণত 3টা সাবসেকশন থাকে আমাদের। একটা হচ্ছে যে আমাদের বর্তমান আউটপুট কি, আমাদের লিমিটেশন কি, ওকে, এবং ফিউচার ওয়ার্ক কি হতে পারে, এগুলো থাকবে। আর রেফারেন্স কিন্তু বলছিলাম, এটা যখন আমরা লিটারেচার রিভিউ করবো আমরা লিস্ট অফ কি রেফারেন্স খুঁজে পাই। এবং পাবলিকেশন হচ্ছে যে যারা থিসিস করে তারা হয়তো অনেকে কি করে, তারা তাদের কাজটাকে বিভিন্ন জার্নাল বা কনফারেন্সে কি করে পাবলিশ করে। যদি করতে পারে ভালো, আপনারা চাইলে এটাও ইনক্লুড করতে পারেন আপনাদের কি প্রেজেন্টেশন। সো এটা হচ্ছে যে আমাদের আউটলাইন। ওকে, এই ধরনের একটা আউটলাইন লিখবেন। তো বেটার হচ্ছে যদি নাম্বার 1 2 3 4 দিয়ে লেখেন, হ্যাঁ, তাহলে এটা বেটার, তাহলে আপনাদের কি ট্রেস করতে সুবিধা হয়। এখানে কিছুটা আনঅর্গানাইজড। ওকে, এই পিপিটিটা নেভার মাইন্ড মাই ডিয়ার। এখানে ওনারা শুরু করছে লিটারেচার রিভিউ দিয়ে, কিন্তু আপনি যখন থিসিস লিখবেন আপনার এই লিটারেচার রিভিউটা চলে যাবে কোথায়, চ্যাপ্টার 2 তে। আপনার যখন থিসিস লিখবেন, আমরা প্রেজেন্টেশনের মধ্যে আমরা সাধারণত আগে শুরু করি কি দিয়ে, আমরা এখানে বলছিলাম আমরা শুরু করবো রিসার্চ গ্যাপ দিয়ে বা প্রবলেম স্টেটমেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি রিসার্চ গ্যাপ অথবা প্রবলেম স্টেটমেন্ট পাওয়ার জন্য আমাদের কিছু স্টাডি করতে হয়। হ্যাঁ, ওই স্টাডি করে আমরা হয়তো মোস্ট রিলিভেন্ট যে লিটারেচার গুলো আছে বা ওদের যে রেজাল্ট গুলো আছে। হ্যালো হ্যালো আচ্ছা স্যার, একটা ইনফরমেশন দিতে পারবেন? আপনারা কোন বেচের, একজন কি ইনফরমেশন দিতে পারবেন?
আপনাদের স্কুল জানতে চাচ্ছে আপনারা কি মোস্ট সিনিয়র 39 এবং 40 ব্যাচ? জি স্যার। ওনারা হচ্ছে যে 38, 39 এবং 40। অ্যাকচুয়ালি আচ্ছা, আমি ওনাদের সাথে জেনে বলি। মাই ডিয়ার স্যার, যারা 40 বেচের ওকে, তারা মিড ডিফেন্সে যে গ্রুপটা ওইটাকে অ্যাড হয়। আমি নিচ্ছি যে যারা ফাইনাল থিসিস প্রেজেন্টেশন দিবে তাদের, ওকে, এটা হচ্ছে 38 এবং 39। স্যারের কথা বুঝতেছেন? যারা 40 বেচ তারা মিড ডিফেন্সের যে মিডে দেওয়া আছে ওইটাতে আপনারা জয়েন হবে। মেনলি স্যারের এই টপ হচ্ছে যে যারা ফাইনাল থিসিস দিবে তাদের। হ্যাঁ, মানে আমার এই টপটাতে যারা ফাইনাল স্টুডেন্ট তারা অ্যাড করতেন, বাকিরা যারা 40 বেচ তাদেরকে মনে হয় অন্য একটা গ্রুপে অ্যাড করতে মানে রিকোয়েস্ট করা হয়েছে। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ, ওকে ওকে ওকে, আমি ওনাদের সাথে অলরেডি ইনফরমেশন শেয়ার করছি। ওকে ম্যাডাম, ওকে। মাই ডিয়ার, সরি ফর ইন্টারাপ্ট। হ্যাঁ, সরি সরি। আমাদের যিনি রেকর্ড করতেছেন উনি তো আবার চলে যান নাই নাকি? রেকর্ড করতেছেন ওনার নাম দিয়েছিলাম, ইমরুল কায়েস না? জি স্যার, আমি তো 40 ব্যাচের স্যার। ওকে মাই ডিয়ার, আপনি থাকেন, আপনি চলে গেলে আবার আমি বিপদে পড়ে যাবো। স্যার আমি রেকর্ড করতেছি স্যার। বদল হওয়ার স্যার জন্য আমি রেকর্ড করতেছি স্যার। আমরা আবার শুরু করি। ইন্টারাপ্ট হওয়ার জন্য সরি ম্যাডাম। অ্যাকচুয়ালি ইফ ইউ নেভার মাইন্ড, আমাদের এই পিপিটাতে কিছুটা লিমিটেশন আছে। হ্যাঁ, এই পিপিটিটাতে, কারণ এই লিটারেচার রিভিউ মানে হচ্ছে যে ইন ডেপথ লিটারেচার রিভিউ না। এই লিটারেচার রিভিউ হচ্ছে যে আপনার কাজটা করার জন্য যে রিলিভেন্ট মোস্ট রিসেন্ট কাজ আছে এগুলোকে নিয়ে কি করবেন, একটা সামারাইজ করবেন। আর এই সামারাইজের পরে আপনি কি পাবেন, রিসার্চ গ্যাপ এবং কি প্রবলেম স্টেটমেন্ট পাবেন। ওকে, রিসার্চ গ্যাপ এবং প্রবলেম স্টেটমেন্ট আমি আমার স্টুডেন্টকে অলওয়েজ বলি যে আপনি এটা সাধারণত 3 থেকে 4 লাইনে বেশি করবেন না, কারণ রিসার্চ গ্যাপ এবং প্রবলেম স্টেটমেন্টের প্রত্যেকটা ওয়ার্ড কাউন্ট করা হয়। ওকে, এখানে আপনি লিখবেন যে অ্যাকচুয়াল প্রবলেমটা কি। ওকে, এই প্রবলেমটার জন্য আপনি কি করতেছেন। ওকে, তার মানে ডিরেক্ট মানে এটা আমি শুধু আপনাকে সাজেস্ট করবো 3 থেকে 4 লাইনের বেশি লিখিয়েন না। এক্সট্রিম কেস হয়তো 5 লাইন লিখতে পারেন। ওকে, এক্সট্রিম কেস। ওকে, এখানে আপনি একবার ডিরেক্ট বলবেন যে প্রবলেম এটা, এই প্রবলেম করার জন্য, প্রবলেমটা সলভ করার জন্য এটা হতে পারে কি সলিউশন, বা এই প্রবলেমের জন্য এটা হচ্ছে সলিউশন, মানে আমার সলিউশন হচ্ছে এটা, বা এই প্রবলেমের জন্য এটা সলিউশন হতে পারে আর আমি এই ধরনের সলিউশন দিতেছি। এটা হচ্ছে যে আপনার কি রিসার্চ গ্যাপ এবং কি প্রবলেম স্টেটমেন্ট। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে আমরা হয়তো আমাদের টকটার শেষে আমরা এটা নিয়ে আলোচনা করব। অবজেক্টিভ, আপনি যখন আপনার রিসার্চ প্রবলেম এবং আপনি রিসার্চ প্রবলেমটা আপনি জানেন, আমি আবার পিছনের স্লাইডে চলে যাই। মাই ডিয়ার, যে কোনো কাজে আপনি যদি আপনার কাজটা জানেন আপনার কাজটা সহজ। তার মানে আপনি যদি আপনি রিসার্চ প্রবলেমটা যদি ভালো মতো আইডেন্টিফাই করতে পারেন, অ্যাকচুয়ালি আপনার কাজের 70% হয়ে গেছে। কারণ যে তার প্রবলেম খুঁজে বের করতে পারবে সে কোন সাম ওয়ে সে একটা সলিউশন খুঁজে বের করে ফেলবে। ওকে, দ্যাটস মিন রিসার্চ প্রবলেমটা ভালো মতো বুঝতে হচ্ছে যে ইম্পর্টেন্ট টাস্ক। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, নো ইউ রিসার্চ ফার্স্ট। আপনি কি করতেছেন সেটাকে বুঝে ট্রাই করেন। আপনি কি করতেছেন আপনি যদি জানেন তাহলে আপনার কাজের অর্ধেক হয়ে গেছে। ওকে, এই কারণে আমি আশা করি যে আপনারা সবাই কি করবেন, আপনার রিসার্চ প্রবলেমের উপর একটু সময় স্পেন্ড করবেন। আর আপনি যখন কি করতেছেন এটা আপনি জানেন, তখন আপনি আপনার ওই কাজটাকে আপনি হয়তো কি করতে পারেন, দুই তিনটা ওকে আপনি কি বুলেট পয়েন্ট দিয়ে আপনি অবজেক্টিভ ডিফাইন করতে পারবেন। ওকে, তার মানে আপনি তো জানেন এটা প্রবলেম, তার মানে এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমি এটা করতেছি। সাধারণত 2 থেকে 3টে কন্ট্রিবিউশনের বেশি লেখার দরকার নাই। ওকে, চেষ্টা করবেন যে, কারণ আপনি যদি 2টো কন্ট্রিবিউশন যদি বলেন আমি যে এটা করতেছি, আপনি আবার দেখাইতে হবে মানে এই সলিউশনটা কোথায়। ওকে, তার মানে আপনি অবজেক্টিভ যদি 4টা পয়েন্ট করেন আপনাকে ফাইনাল রেজাল্টে 4টা পয়েন্ট দেখাইতে হবে।
মানে আপনার 4টা প্রবলেম বলছেন, তার মানে তো 4টা সলিউশন থাকবে। স্যার কথা বুঝছেন? এই কারণে আপনার চেষ্টা করবেন যে 2 থেকে 3টে কি অবজেক্টিভ লেখার জন্য। ওকে, এক্সট্রিম কেস হয়তো যারা বেশি মানে রিসার্চ করেন বা যারা ইনডেপথ কাজ করেন তারা 4টা রাখতে পারেন, বাট 4টা না রাখাটাই বেটার। আপনারা চেষ্টা করবেন যে 2 থেকে 3টে কি অবজেক্টিভ রাখার। ওকে, এবং চেষ্টা করবেন যে ওই অবজেক্টিভ গুলো যেন আপনার ওন কন্ট্রিবিউশন হয়। আমি জানি ওকে থিসিস ডিফিকাল্ট, ওন কন্ট্রিবিউশন ইজ ভেরি ডিফিকাল্ট, আই নো ইট, বাট চেষ্টা করবেন যে কি কন্ট্রিবিউট করার জন্য। কারণ থিসিস তো অবশ্যই ওইসব স্টুডেন্ট থিসিস করে যারা একটু ক্যালিবার, যারা একটু পরিশ্রমী। ওকে, এই কারণে যখন অবজেক্টিভ লিখবেন, অবজেক্টিভের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ওন কন্ট্রিবিউশনটা লেখার জন্য। ওকে, অবজেক্টিভের মধ্যে আমরা হয়তো 1 2 3 দিয়ে আমরা কি করি বুলেট পয়েন্ট দিই। এভাবে টিকচিহ্ন দিবেন না, আপনারা 1 2 3 দিবেন। ওকে, তাহলে কি হয় আমরা জানি যে এখানে 3টা কন্ট্রিবিউশন আছে। ওকে, নাম্বার দেওয়াটা হচ্ছে বেস্ট। তারপর হচ্ছে যে রিসার্চ স্কোপ। রিসার্চ স্কোপের মধ্যে আপনি আপনার কাজের বাউন্ডারিটা বলবেন, মানে আপনার এই কাজটা এই কাজের জন্য সুইটেবল। ওকে, এটা আপনি কি করে দেবেন আইডেন্টিফাই করে দেবেন, এবং আপনার কাজটা বেঞ্চমার্কটা আইডেন্টিফাই করে দেবেন। ওকে, অথবা আপনার যে মডেলটা কথা বলছেন ওটা কি, ওটা বেঞ্চমার্ক কি দেখাবেন। হ্যাঁ, মানে আমি বলতেছি যে সত্যি বলতে কি স্যার, ফর এক্সাম্পল একটা ওষুধ দিয়ে তো সব রোগের মেডিসিন হবে না। হয়তো একটা ওষুধ এই এই রোগের জন্য কি হবে সুইটেবল হবে। ঠিক সেম আপনার যে কাজটা আপনি বলবেন যে আমার এই কাজটা এইটা এটার জন্য সুইটেবল, বা আমার কাজটা এটা এটা করতেছে, এটা এটা করবে না। ওকে, হ্যাঁ, এই জিনিসটা আপনি আইডেন্টিফাই করে দিবেন। ওকে, আউট মানে একটা স্কোপ মানে একটা বাউন্ডারি ড্র করে দেওয়া, বা আপনার একটা লিমিট ড্র করে দেওয়া। ওয়ান মোর থিং, এখানে ওন বি কভার্ড। ওকে, এখানে লিখছে ওন বি কভার। আপনারা কিন্তু লেখার সময় কিন্তু এরকম শর্ট ফর্ম লিখবেন না। একাডেমিক ইংলিশে ডোন্ট, ডাজেন্ট এভাবে লেখা যায় না, আপনাকে লিখতে হবে ডাজ নট। ওকে, ডু নট এভাবে লিখতে হবে। হ্যাঁ, এভাবে শর্ট ফর্ম লেখা যায় না একাডেমিক ইংলিশ। ওকে, অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি এটা, এটা এভাবে লেখা যাবে না। ওকে, আমার মনে হয় আপনার স্কোপটা বুঝতে পারছেন। স্কোপটাও চেষ্টা করবেন যে স্যার 3 4টা আপনার পয়েন্ট 1 2 3 দিয়ে লেখার জন্য 1 2 3 4। ওকে, আপনার কাজটা কোন কোন কিসের জন্য সুইটেবল বা কোথায় কোথায় আউটপুট দিবে। ওকে, পজিটিভ লিখবেন সবসময়। ওকে, নেগেটিভ লেখার দরকার নেই। ওকে, দেখা হচ্ছে যে পজিটিভ লেখা। ওকে, পজিটিভ তো আমার কাজটা এটার জন্য সুইটেবল, এই কাজটা এটার জন্য বেস্ট। ওকে, বা এটার জন্য কি এই কাজটা কি সুইট করে, এটা ডিপেন্ড করে। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিতে পারতাম ভালো হতো। এখন তো আমি আসলে জেনারেল বলতেছি, সবার জন্য বলতেছি, থিসিস এবং প্রজেক্ট সবার জন্য বলতেছি। ওকে, একটা ফিল্ড আইডেন্টিফাই করে যদি আমরা কি একটা স্যাম্পল দেখাতে পারতাম তাহলে ভালো হতো। তারপর আমি বলতেছিলাম আইডিয়া রিসার্চ স্কোপের মধ্যে আপনি কি করবেন, চেষ্টা করবেন যে 3 থেকে 4টা পয়েন্ট রাখার জন্য। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথোলজি, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের থিসিসে এটা চ্যাপ্টার 3 থাকবে। ওকে, আপনি যখন থিসিস করবেন, থিসিস বুক লিখবেন, তখন আমাদের এই ম্যাথোলজিটা হচ্ছে কি চ্যাপ্টার 3-তে। অ্যাকচুয়ালি ম্যাথোলজি মানে হচ্ছে যে আপনার নিজের কাজ, আপনার নিজের মেথড। ওকে, ম্যাথোলজির মধ্যে আপনি নিজের মডেল ডিজাইন করবেন, বা আপনার কাজটা কি ধরনের ওয়ার্ক ফ্লো ওকে মেনটেন করতেছে, ওকে সেটা ড্র করবেন। তার মানে ম্যাথোলজি হচ্ছে যে আপনার নিজস্ব কি কাজের ফিগার। ম্যাথোলজিতে অবশ্যই একটা ফিগার থাকতে হবে, সেটা হইতে পারে সিস্টেম ডায়াগ্রাম, সেটা হইতে পারে স্ট্রাকচার ডায়াগ্রাম, সেটা হইতে পারে ওয়ার্ক ফ্লো। ওকে, যে কোনো একটা আর্কিটেকচার, ওকে যে কোনো কিছু হতে পারে। আমি বুঝিতে চাই ম্যাথোলজিতে অবশ্যই কিছু করবেন, একটা ডায়াগ্রাম ড্র করবেন। আর যখন ডায়াগ্রামটা ড্র করবেন স্যার, অলওয়েজ মাথা রাখবেন যেন ফন্ট গুলো ভিজিবল হয়। আর ডায়াগ্রামের মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকবে প্রত্যেকটা কম্পোনেন্ট কি যেন আপনি জানেন। ওকে, এমন কোনো ডায়াগ্রামের মধ্যে এমন কোনো কম্পোনেন্ট রাখবেন না যে কম্পোনেন্ট আপনি জানান না। ওকে, আপনার কাজে যে কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, কম্পোনেন্ট বলতে বুঝাচ্ছে যে যে কোনো কাজের বিভিন্ন পার্টস থাকতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা পার্টকে কি আপনাকে কি প্রেজেন্ট করতে হবে। ওকে, আপনার ওয়ার্ক ফ্লোটা বা আপনার ম্যাথোলজি বলেন। ওকে, এটা আপনার কাজটাকে কি করবে অয়েল ডিফাইন করবে। যে ম্যাথোলজি যত সিম্পল এবং যে ম্যাথোলজি যত আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ, ওই কাজটা হচ্ছে তত নিট এন্ড ক্লিন।
আর সবসময় মনে রাখবেন যে একটা সিম্পল মেথোলজি ডিজাইন করতে হবে। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, কারণ সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। ওকে, কমপ্লেক্স মেথড, কমপ্লেক্স ডিজাইন, অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি যত বাড়বে তত আপনার কাজটাকে এলিমেন্ট মনে হবে। ওকে, এই কারণে আপনারা চেষ্টা করবেন যে একটা এমন একটা ওয়ার্কফ্লো ডিজাইন করতে বা মেথোলজি ডিজাইন করতে যেটা নিট এন্ড ক্লিন। ওকে, যেন আপনি প্রত্যেকটা পার্টস এক্সপ্লেন করতে পারেন, কারণ থিসিসটা আপনাকে একটা কমিটির সামনে প্রেজেন্ট করতে হবে যেন ওই কমিটি কি স্যাটিসফাই হয়। ওকে, এই কারণে আপনি আপনার মেথোলজিটা সিম্পল রাখবেন এবং প্রত্যেকটা কম্পোনেন্ট যেন কি হয় অয়েল ডিফাইন হয়। ওকে, এইটা আমাদের সেকশন 4। ওকে, আমাদের সেকশন 4 হচ্ছে কি রেজাল্ট এন্ড ডিসকাশন। ওকে, আমি আবার বলি, আমাদের থিসিসের প্রথম চ্যাপ্টারটা হবে যে ব্যাকগ্রাউন্ড বা ইন্ট্রোডাকশন। ওকে, ইন্ট্রোডাকশন বলতে পারে বা ব্যাকগ্রাউন্ড বলতে পারে। সেকশন 2 হচ্ছে যে আমাদের লিটারেচার রিভিউ। ওকে, সেকশন 3 হচ্ছে যে আপনার ওন মেথড বা আপনার মেথোলজি। সেকশন 4 হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা রেজাল্ট এন্ড ডিসকাশন না, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট এন্ড সিমুলেশন হতে পারে। হ্যাঁ, যারা থিসিস করতেছেন আপনার মেথডটাকে আপনি বিভিন্ন ডাটা দিয়ে আপনার ওই মেথডটা কি ধরনের আউটপুট দেয় এর কিছু কি লাগবে, এভিডেন্স লাগবে। ওকে, তার মানে আমাদের সেকশন 4টা হচ্ছে কি এক্সপেরিমেন্ট। আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে কি থাকে, আমাদের এক্সপেরিমেন্টের ডাটা সেট থাকে, নাম্বার 1 ডাটা সেট। ওকে, এই মডেলটার জন্য আপনি কি ধরনের ডাটা সেট ইউজ করছেন, অবশ্যই ডাটা সেটকে প্রেজেন্ট করবেন। ওকে, তারপর আপনি অবশ্যই আপনি কি করছেন, প্রোগ্রামিং করছেন। প্রোগ্রামিং যদি করছেন আপনি কি ধরনের প্ল্যাটফর্ম ইউজ করছেন ওটা কি রাখবেন। ওকে, যেটাকে আমরা বলি কি এক্সপেরিমেন্ট সেটআপ বলি। এটা দুই ধরনের জিনিস হতে পারে। এটা হইতে পারে যে নাম্বার 1 হচ্ছে যে আপনি কি ধরনের পিসি ইউজ করছেন। আপনি যদি বিগ ডাটা নিয়ে কাজ করেন বা আপনি যদি জিপিইউ নিয়ে কাজ করেন, ওকে জিপিইউর কথাটা মেনশন করতে হবে। হ্যাঁ, সিপিইউ নিয়ে কাজ করতে পারলে আপনার কম্পিউটার কনফিগারেশন বলতে হবে। হ্যাঁ, এগুলো আপনার কি রাখবেন। হ্যাঁ, আবার বলছি না, যেহেতু আমার এখানে পিপিটিতে নাই। ওকে, এই জন্য আমি বলেছি নাম্বার 1 আপনার ডাটা সেট নিয়ে কথা বলবেন। নাম্বার 2 হচ্ছে যে আপনার কি এক্সপেরিমেন্টে কিভাবে ডিজাইন করছেন এটা নিয়ে কথা বলবেন। নাম্বার 3 হচ্ছে কি আপনার পিসির কনফিগারেশন নিয়ে কথা বলবেন। ওকে, আপনি জিপি ইউজ করছেন নাকি সিপি ইউজ করছেন বা আপনি পিসির কনফিগারেশন কি সেটা বলবেন। হ্যাঁ, আপনি যদি পাইথন ইউজ করেন বা জাভা ইউজ করেন বা ম্যাথল্যাব ইউজ করেন, ওকে এইগুলো আপনাকে মেনশন করতে হবে। হ্যাঁ, তারপর আপনি কি করবেন, এক্সপেরিমেন্ট করে আপনি রেজাল্ট পাইছেন, ওই রেজাল্টটা প্রেজেন্ট করবেন আপনি। হ্যাঁ, সাধারণত রেজাল্টকে প্রেজেন্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের কি আপনার ম্যাট্রিক ইউজ করি। যেমন অ্যাকুরেসি, রুট মিনিয়ার স্কোয়ার, রান টাইম। ওকে, সাধারণত আমরা যখন কোন একটা মেথডের পারফরমেন্স অ্যানালাইসিস করি, আমরা এটা যদি লেস টাইম নেয় আমরা ধরে নিই যেটা বেটার। ওকে, আর অ্যাকুরেসি আমরা সাধারণত চেক করি। ওকে, বাট রিমেম্বার মাই ডিয়ার, রিসার্চের মধ্যে ইথিক্স থাকাটা অনেক ভালো, ইম্পর্টেন্ট। ইথিক্স বলতে বুঝাচ্ছি যে অলওয়েজ যে হাই অ্যাকুরেসি দেখালে যে একটা ভালো ফিজিক্স ব্যাপারটা কিন্তু না। এটা ভালো আপনার অ্যাকচুয়ালি আপনার মেথডটা কি রেজাল্ট পাইছে সেটা দেখালে আনা। ওকে, হইতে পারে যে আপনার মেথডটার অ্যাকুরেসি কম, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, ট্রু যে রেজাল্টটা পাইছেন আপনি কি করবেন, সেটাই কি করবেন, প্রেজেন্ট করবেন। হ্যাঁ, ওইটাই প্রেজেন্ট করবেন, ফাইন্ডিংসটাই কি প্রেজেন্ট করবেন। ওকে, আর আপনার যে মেথডটাকে আপনার ওই মেথডটাকে এক্সিস্টিং কিছু মেথড আছে এটার সাথে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। আর সাধারণত আমরা কি করি, আমরা দেখাই যে কম্পেয়ার করে দেখাই আমার মেথড অন্যান্য মেথড থেকে ভালো। আমি আমার স্টুডেন্টকে বলবো বা আপনাদেরকে বলবো, ডোন্ট ডু দিস, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল আউটপুট, ওটাই দেখা। অলওয়েজ দ্য ভালো দেখাইতে হবে কোনো কথা নাই। ওকে, আপনি নতুন মেথড, আপনার একটা নতুন মেথড অ্যাপ্লাই করতেছেন বা নতুন একটা মেথড ডিজাইন করছেন, এটা শো করাটা কিন্তু এনাফ। ওকে, এটা শো করাটা এনাফ। অলওয়েজ যে বেটার আউটপুট দেখাইতে হবে, বেটার পারফরমেন্স দেখাইতে হবে বা অ্যাকুরেসি দেখাইতে হবে বা বেটার রান টাইম দেখাইতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, যেটা ট্রু ফাইন্ডিংস ওটাই দেখাবেন। ওকে, তার মানে আমি বলতে চাচ্ছি যে শুরুতে থাকবে আপনার কি এক্সপেরিমেন্ট বা অ্যানালাইসিসের মধ্যে শুরুতে থাকবে যে একটা ডাটা সেট, কোন ডাটা সেটটা আপনি অ্যাপ্লাই করছেন। তারপর থাকতে হবে আপনার এক্সপেরিমেন্ট সেটআপ, কিভাবে এক্সপেরিমেন্ট সেটআপ করছেন বা ডিজাইন করছেন। তারপর আপনার পিসির কি কনফিগারেশন, এগুলো দেখাবেন।
এবং আপনি কিছু ট্যাবল এবং ফিগার জেনারেট করে আপনি কি করবেন, আউটপুট গুলো শো করবেন। ওকে, দুইটাই কিন্তু করবেন, ওকে, ট্যাবলও করবেন ফিগারও করবেন, তাহলে জিনিসটা কি হয়, সুন্দর হয়। এবং অবশ্যই আপনি কি করবেন, এই পারফরমেন্স যে ম্যাট্রিক গুলা, এই পারফরমেন্স যে মনে করেন যে অ্যাকুরেসি বা অনেক অনেক কিছু ডিপেন্ড করে আপনার কাজের উপরে, আপনার কাজটা কি ধরনের কাজ এটার উপর ডিপেন্ড করে। আপনার এই ইকুয়েশন গুলো লিখবেন, ওকে, যে যে ফর্মুলা গুলো লিখবেন, যেটাকে আমরা বলি ম্যাট্রিক, ওকে, ইভ্যালুয়েশন ম্যাট্রিক। ওকে, ইভ্যালুয়েশন ম্যাট্রিক চেষ্টা করবেন যে 4টা থেকে 5টা ইভ্যালুয়েশন ম্যাট্রিক কি ইউজ করার জন্য। ওকে, 4টা থেকে 5টা, 4টা 5টা না হলে মিনিমাম 3টে ম্যাট্রিক ইউজ করবো, মিনিমাম। তাহলে আপনার যদি 3টে ম্যাট্রিক ইউজ করেন, তাহলে আমরা এটা ক্লেম করতে পারি যে এটা একটা স্ট্যান্ডার্ড কি একটা কাজ হচ্ছে। হ্যাঁ, এই ধরনের গ্রাফ জেনারেট করবেন। ওকে, কিছু গ্রাফ জেনারেট করবেন। আমি এখানে আরেকটা যে কথা বলে রাখি মাই ডিয়ার, সেটা হচ্ছে যে আমি কিন্তু মেইনলি থিসিসের কথা বলছি, আমি প্রজেক্টের কথা বলছি না। কিন্তু যারা প্রজেক্ট করবেন তাদের তো আর রেজাল্ট বা এরকম কি নাই, এরকম হয়তো ট্যাবল নাই। ওনারা কিন্তু কি করবেন, আপনার যে প্রজেক্ট আছে ওইটা স্ক্রিনশট দিবেন। ওকে, আপনার প্রজেক্টটার আপনার যে ইন্টারফেস গুলো ডিজাইন হয়েছে, ওকে, এবং আপনার প্রজেক্ট আপনি ইনপুট দেওয়ার পরে যে ইন্টারফেস গুলা পাওয়া যায় ওগুলো কি দিবেন, ওগুলার পিকচার দিবেন। ওকে, কারণ এই পিপিটিটা মেনলি যারা থিসিস, ওকে, তাদের জন্য কি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। ওকে, আর এই ধরনের ফিগার যে এক্স্যাক্টলি এরকম হইতে হবে এরকম কথা নাই, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আছে। এটা আপনার কাজের জন্য যে ডায়াগ্রামটা সুইট করে, তো ওই ডায়াগ্রাম গুলো কি করবেন, ড্র করবেন। আর আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, সাধারণত এটা স্ট্যান্ডার্ড অবশ্যই 3 থেকে 4টা টেবিল রাখবেন, 3 থেকে 4টা ফিগার রাখবেন মিনিমাম, ব্যালেন্স করার জন্য। ওকে, তা আপনারা তো হয়তো জানেন টেবিলকে ফিগারে কনভার্ট করা যায়, আবার ফিগারকেও টেবিল কনভার্ট করা যায়। আমরা সাধারণত টেবিলের ডাটা টেবিলে থাকে, ওইটা থেকে আমরা কি করি, ফিগার ড্র করি। তো মনে করেন যে আপনি অনেকগুলো ফিগার ড্র করছেন, টেবিল নাই, তাহলে এটাকে দেখতে থিসিস বইটা দেখতে সুন্দর লাগে না। ওকে, আপনি একটা থিসিস বইতে নাম্বার অফ ফিগার, নাম্বার অফ টেবিল ব্যালেন্স রাখার কি করবেন, ট্রাই করবেন। হ্যাঁ, আর অবশ্যই তো আপনার সুপারভাইজারের সাথে তো ডিসকাস করবেন, হয়তো উনি আপনাকে কি দিবে, আপনার বেটার দিবে। হ্যাঁ, এট দ্য এন্ড আপনার কি থাকতে হবে, কনক্লুশন থাকবে আপনার। হ্যাঁ, আর কনক্লুশন হচ্ছে আপনার কাজ আপনি কি প্রবলেম সলভ করছেন, আপনার আপনার কাজের যে লিমিটেশন গুলা, ওকে, এগুলা কি করবেন, লিস্ট আউট করবেন। ওকে, লিস্টিং করবেন। তারপর আপনার যে ফিউচার ওয়ার্ক,